ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকলকে প্রথমে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের শোনাবো এপিসোড নাম্বার 3। আশা করি আজকে দুটি ইমেইলের দুটি ঘটনা আপনাদেরকে অনেক ভালো লাগবে এবং ভয়ের সঞ্চার করাবে। ইমেইলটি ঠিক যেমনভাবে লেখা আছে আমি ঠিক তেমনভাবে বলার চেষ্টা করছি। সেবার কলেরার মড়কে বাতাসপুর গ্রামটা উজাড় হয়ে যাওয়ার মতো হয়েছিল। সেখানে গ্রামে ঘরে এই রোগ একবার ঢুকলে গ্রামকে গ্রাম উজাড় করে যেত। বাতাসপুরের পাশের গ্রামে আমার এক মেসোমশাই থাকতেন। তিনি ছিলেন একজন ডাক্তার। তার মুখে গল্পটা যেমন শুনেছিলাম ঠিক তেমনভাবে বলছি। তখন শ্রাবণ মাস, সকাল থেকেই সেদিন প্রচণ্ড দুর্যোগ চলছে। সেই দুর্যোগে সারাদিন রোগী দেখে রাত্রিবেলা ক্লান্ত হয়ে ঘুমাচ্ছি। এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে উঠে বসে কেরোসিনের কুপিটা জেলে সাড়া দিলাম। কে কে ডাকে ওখানে? বাইরে থেকে কোনো উত্তর এলো না। তাই আবার জিজ্ঞেস করলাম, কে ডাকে? এবার উত্তর এলো, আমি সনাতন। একবার দরজাটা খুলুন না ডাক্তার বাবু। সনাতন বাতাসপুরে থাকে। কাল ওর স্ত্রী কলেরায় মারা গেছে। কিন্তু এত রাতে সনাতন আবার এসেছে কেন? তবে কি আবার নতুন করে কারো অসুখ করলো? এ অঞ্চলে ডাক্তার বলতে আমি একজন। কিন্তু ভাগ্যের এমন পরিহাস যে এই মহামারীতে একটি রোগীর প্রাণও আমি রক্ষা করতে পারিনি। সেজন্য কারো বাড়ি যেতে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কিছু ডাক্তার হিসাবে রোগীর বাড়ি থেকে কল পেয়ে না গিয়েও থাকতে পারছি না। তাই ব্যর্থতা ঢাকবার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় আমি চিকিৎসা চালাচ্ছি। আমি বিছানা থেকে উঠে এসে সনাতনকে দরজা খুলে দিতেই সনাতন অন্ধকারে বাইরে দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। ডাক্তার বাবু বাঁচান। কি হলো সনাতন? কার কি হলো আবার? আমার একটি মাত্র ছেলে ডাক্তার বাবু, তারও হয়েছে। যেমন করে হোক ওকে আপনি বাঁচান। বউটা গেছে, ছেলেটার মুখ চেয়ে বুক ধরে বেঁচে আছি। ও চলে গেলে আমাকে আত্মহত্যা করতে হবে ডাক্তার বাবু, না হলে আমি পাগল হয়ে যাব। আমি সনাতনকে আশ্বাস দিয়ে আমার ডাক্তারি ব্যাগটা ওর হাতে দিলাম। ব্যাগ নিয়ে সনাতন বলল, আমি তাহলে এগোচ্ছি ডাক্তার বাবু, আপনি আসুন। ছেলেটা ঘরে একলা আছে। হ্যাঁ, আপনি এগোন, আমি এখনই যাচ্ছি। সনাতন এগোলো। আমি চালাঘর থেকে আমার শীর্ণকায় ঘোড়াটা বের করে আনলাম। তারপর ছাতা মাথায় দিয়ে তার পিঠে চেপে টর্চের আলোয় পথ দেখে দেখে বাতাসপুরে চললাম। রাত তখন 1:30। দুর্যোগ খুব বেশি না হলেও ঝিমঝিম অনবরতই চলছে। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, গুড়গুড় করে মেঘেও ডাকছে মাঝে মাঝে। আশশেওলা ও বাবলা খেজুর গাছের গা ঘেঁষে আমি মেঠো পথে ঘোড়ায় চেপে চলেছি। কিছুটা পথ আসার পর হঠাৎ মনে হলো, তাই তো, সনাতন গেল কোথায়? ও আমার আগে গেলেও পায়ে হেঁটে গেছে, কিন্তু আমি চলেছি ঘোড়ায় চেপে। এতক্ষণে তো ওকে ধরে ফেলবার কথা। যাই হোক, বাতাসপুরে ঢোকার মুখে একটা খাল আছে। সেই খালের ধারে এসে থামলাম আমি। ওখানে একটা পিটুলি গাছের গুঁড়িতে ঘোড়াটাকে বেঁধে রেখে অপলকা সাঁকো পার হয়ে ওপারে গেলাম। খালের দুপাশে কালকুসুন্দে ও বেড়াকলমের ঝোপ। পেরিতই শুনতে পেলাম অন্ধকারে ঝোপের ভেতর থেকে কে যেন ডুকরে কেঁদে উঠল। ডাক্তার বাবু, ছেলেটা বাঁচবে তো? গায়ের লোম খাড়া হয়ে উঠল আমার। শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল। এ যেন শুনতে পেলাম আমি সনাতনের বউয়ের গলা, সৌদামিনীর গলা। এ যে সনাতনের বউ সৌদামিনীর গলা। সেই সৌদামিনীকে আমি আমার ডাক্তারি বিদ্যা প্রয়োগ করেও বাঁচাতে পারিনি। কাল দুপুরে আমার চোখের সামনে সে মারা গেছে। গায়ের লোকেরা মুখাগ্নি করে কাল যাকে খালের জলে ভাসিয়ে দিয়েছে। সেই সৌদামিনী ছেলের অসুখের জন্য হাউমাউ করে কেঁদে উঠল কেন? কেন হাহাকার করে উঠল? এমন সময় অপ্রত্যাশিতভাবে সনাতনকে না পেলে হার্টফেল করে মরে যেতাম। সনাতন একটা হারিকেন নিয়ে এগিয়ে এসে বলল, তাড়াতাড়ি পা চাপিয়ে আসুন ডাক্তার বাবু, ছেলেটা কেমন করছে। আমি ভীত হয়ে বললাম, কিন্তু সনাতন, একটু আগে তোমার বইয়ের গলায় কে যেন। ওসবে কান দেবেন না ডাক্তার বাবু, ওরকম অনেক কান্নাই শুনতে পাবেন এবার থেকে। গা সম্পূর্ণ উজাড় হয়ে গেল। মানুষের আত্মাগুলো যাবে কোথায়? তাড়াতাড়ি আসুন। আমি মনে সাহস সঞ্চয় করে সনাতনের পিছু চললাম।
কি জোরে জোরে হাঁটছে সনাতন। তারপর একসময় সনাতনকে দেখতে পেলাম না, দেখলাম শুধুমাত্র হারিকেনটায় মাঠের উপর ভেসে ভেসে চলছে। আমার তখনকার অবস্থার কথা বলে বোঝাবার মতো নয়। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই আলোকে অনুসরণ করলাম। এমন সময় আলোটাও মিলিয়ে গেল। আমি তখন সনাতনের ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ঘরটা অন্ধকার। ঘরের সামনে দাঁড়িয়ে ভয়ে ভয়ে কাঁপা গলায় বললাম, সনাতন, সনাতন। কোনো সাড়া নেই। আবার ডাকলাম। আমার ডাক শুনতে পেয়ে আশেপাশে বাড়ি থেকে দু একজন আলো নিয়ে এগিয়ে এলো। কে, ডাক্তারবাবু নাকি? হ্যাঁ। সনাতন কথায় ওর ছেলের অসুখের খবর দিয়ে ডেকে আনলো আমাকে, অথচ ওকেই দেখতে পাচ্ছি না। পথের ঘটনা অবশ্য বললাম না কাউকে। আমার কথা শুনে সকলে অবাক হয়ে গেল। সকলে বিস্মিত হয়ে বলল, সনাতন আপনাকে ডেকে নিয়ে এলো? হ্যাঁ, আমার বেগটা যে বয়ে আনলো সে কি? এই তো সন্ধ্যের সময় খালের ধারে রেখে এলাম তাকে। এই দুর্যোগে সন্ধ্যাবেলায় অসুখে পড়ে শেষ হয়ে গেল বেচারার প্রাণটা। আপনাকে একবার খবর দেওয়ারও সময় পেলাম না। তবে ওর ছেলের অসুখের কথা জানি না, চলুন দেখে আসি। আমরা সকলেই আলো নিয়ে ঘরে ঢুকতে দেখলাম সনাতনের ছেলেটা বিছানাপত্তর নোংরা করে শুয়ে কাতরাচ্ছে। আমার বেগটা সযত্নে বসানোর আছে ওর মাথার কাছে। আমি যতটা সম্ভব ওকে পরিষ্কার করে স্যালাইন দিলাম, কিন্তু না, আমার এই চেষ্টাও ব্যর্থ হলো। ঘন্টা খানেকের মধ্যে মারা গেল ছেলেটা। সে রাত্রিটা ওই গ্রামে একজনের বাড়িতে কাটালাম আমি। পরদিন ভোরে সেই ভয়ঙ্কর রাত্রের কথা স্মরণ করে স্বগ্রামে ফিরে এসে স্বস্তি পেলাম। এরপর আর কখনো বাতাসপুরে যাওয়া হয়নি আমার। প্রিয় লিসেনার, ঘটনাটি অনেক ছোট হলেও এর কিছু অংশ আমাকে ভাবিয়ে তুলেছে। যেমন সনাতনের স্ত্রী মৃত হওয়া সত্ত্বেও তার ছেলের জন্য ডুকরে কেঁদে ওঠা, রাস্তায় হারিকেনটা একা একা ভেসে ভেসে হেঁটে যাওয়া, এবং শেষে সনাতন তার আগের দিন মৃত্যুবরণ করা সত্ত্বেও তার ছেলের অসুখ সারানোর জন্য ডাক্তার ডেকে আনতে যাওয়া। যাই হোক, আমরা দ্বিতীয় ইমেইলটুকু শুনে আসি। ইমেইলটুকু যেভাবে আছে ঠিক সেভাবে আমি পড়ে শোনাচ্ছি। এটা একটা সত্য ঘটনা। আমার জ্যাঠামুনির মুখ থেকে শুনেছিলাম। তিনি ঠিক যেভাবে এই গল্পটা আমাকে বলেছিলেন আমিও সেইভাবেই বলছি। আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। আমার বয়স তখন 20-22। সবে একটা ভারী অসুখ থেকে উঠেছি। ডাক্তার বললেন চেঞ্জে যেতে। একে অসুখে ভুগে অনেক টাকা খরচ হয়ে গেছে, তার উপর শরীর সারানোর জন্য বাইরে যেতে হবে। তাই অনেক ভেবেচিন্তে কাছে পিঠে দেওঘরে যাওয়ার জন্য ঠিক করলাম। ভোরবেলা ট্রেন থেকে নেমে এক চায়ের দোকানে খোঁজ নিয়ে বিলাসী টাউনে একটা বাড়ির সন্ধান পেলাম। বাঙালির বাড়ি। পাওয়া মাত্রই টাঙা ভাড়া করে এসে হাজির হলাম সেই বাড়িতে। বাড়িটা পুরানো, দিক বেশ ফাঁকা। টাঙাওয়ালা বাড়ির কাছে টাঙা থামিয়ে বলেন, আপনি এখানে প্রথম আসছেন নাকি? হ্যাঁ, এরকম জায়গায় আপনি থাকতে পারবেন? এ খুব খারাপ জায়গা কিন্তু। বিলাসী টাউন নামে টাউন হলেও তখন একেবারে ফাঁকা ও বুনো জায়গা ছিল। দিনের বেলাতেও গা ছমছম করতো। বললাম খুব পারবো। তাছাড়া বাইরে বেরোলে অত ভয় করলে চলে? টাঙাওয়ালা বলল, আমার সন্ধানে একটা ভালো ঘর ছিল একেবারে মন্দিরের পাশে। যাবেন বাবু সেখানে? আমি মালপত্র নামাতে নামাতে বললাম, না থাক, এখানটাই বেশ নির্জন, আমার পক্ষে এই জায়গায় ভালো। এই বলে টাঙাওয়ালাকে বিদায় দিলাম। মনে মনে ভাবলাম, কি জানি টাঙাওয়ালার কথা শুনে আরও কোথাও গিয়ে যদি উঠি কোনো পান্ডা গুন্ডার হাতে পড়ি। মালপত্তর বাড়ির রোয়াকে রেখে দরজায় কড়া নাড়তে একজন ভদ্র লোক বেরিয়ে আসলেন। বলেন, কাকে চাই? আপনার এখানে কোনো ঘর খালি আছে? 1 মাস থাকবো। ভদ্রলোক আমার আপাদ মস্তক একবার দেখে নিয়ে বললেন, পুরো বাড়িটাই খালি আছে। আমি উপরে থাকি, আপনি নিচে থাকবেন। 1 মাসের জন্য কিন্তু 10 টাকা ভাড়া দিতে হবে। পারবেন তো? আমি কোনো কথা না বলে 10টা টাকাই বের করে দিলাম। বাড়িটা ছোট, নিচে 2টি ঘর, রান্নাঘর, উপরে একটি ঘর, ছাদ ও বারান্দা। বাড়ির বাইরে পাতকো পায়খানা, চারিদিকে গাছপালা, বন, মাঝে মধ্যে 2-1টা ঘর বাড়ি, দূরে পাহাড়ের রেখা। যাই হোক, ভদ্রলোক টাকা 10টা অগ্রিম নিয়ে ঘর পরিষ্কার করে একটি ক্যাম্প খাট পেতে দিয়ে গেলেন। আমি তাইতেই বিছানা
পেতে ফেললাম। তারপর ঘরে তালা দিয়ে দোকান বাজার করে আনলাম। সঙ্গে স্টোভ ছিল, রান্না করে খেয়ে দিয়ে দুপুরটা ঘুমিয়ে কাটালাম। বিকেলে মন্দির ঘুরে কিছুটা ভালো ঘি, পেড়া ও চমচম কিনে ঘরে ফিরে এলাম। তখন সন্ধে হয়ে গেছে, কার্তিকের শেষ, অল্প অল্প শীতও পড়েছে তখন। ঘরে এসে তালা খুলেই অবাক, দেখলাম ঘরের ভেতর হারকিনটা কে যেন জেলে রেখে গেছে। পেরেকে দড়ি বেঁধে তাইতে আমার জামা কাপড় সব সাজিয়ে গুজিয়ে রেখেছে। আমি তো ভেবেই পেলাম না এরকমটা কি করে হলো, কেননা চাবি রইল আমার কাছে, অথচ ঘরের কাজ করলো কে? বাড়ির মালিকের নাম গজেন বাবু। আমি তাকে ডাকলাম, 2-3 বার ডেকেও যখন কোনো সাড়া পেলাম না, তখন টর্চ জেলে উপরে উঠতেই দেখি ঘরের তালা দিয়ে একজন মধ্যবয়সী মহিলা নেমে আসছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, গজেনবাবু আছেন? মহিলা আমার দিকে একবার তাকিয়ে দেখে কিছু না বলে চলে গেলেন। মনে মনে খুব রাগ হলো আমার। আচ্ছা ভদ্রতা, এই তো। মেজাজটাও খিরকে গেল, কেননা এ ঘরে যখন আর কোনো দরজাই নেই, তখন নিশ্চয়ই ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হয়েছে। এতে অবশ্য আমার উপকারটাই হয়েছে, তবুও এই জিনিস কখনোই বরদাস্ত করা যায় না। আমি সে রাতে 2-4টে পরোটা তৈরি করে প্যারা চমচম খেয়ে অনেক রাত পর্যন্ত বই পড়ে ঘুমাতে গেলাম। ঘুম যখন ভাঙলো তখন সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠেই গজেনবাবুকে বাইরে কুয়োতলায় দাঁতন করতে দেখলাম। আমিও তাড়াতাড়ি দাঁত মাজার সরঞ্জাম নিয়ে বাইরে বেরিয়ে এলাম। গজেনবাবু একগাল হেসে বললেন, কি ভাই, রাতে ঘুম হয়েছিল তো? আমি হেসে বললাম, আগে হ্যাঁ। তারপর গতকালের কথাটা তাকে বললাম। শুনে গজেনবাবু একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, টাকা করে সবসময় নিজের কাছে রাখবেন, সন্ধ্যের পর জানালা বন্ধ করে দেবেন, কেউ কড়া নাড়লে দরজা খুলবেন না। এসব জায়গা ভালো না। তাছাড়া রাত্রে আমি এখানে থাকি না, ওধারে আমার আরেকটা বাড়ি আছে, সেইখানে আমি থাকি। তা না হয় হলো, কিন্তু আমার ঘরের আলোটা জ্বাললো কে? আপনার স্ত্রী? আমার স্ত্রী? তিনি তো অনেক দিন হলো গত হয়েছেন। তাহলে ওই মহিলাকে? গজেনবাবু হেসে বললেন, আপনি ভুল দেখেছেন, এখানে কোনো মহিলা থাকেন না। এমন সময় হঠাৎ একটা ছাগলকে হ্যাট হ্যাট করে তাড়া দিতে দিতে আমার প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে কেটে পড়লেন গজেনবাবু। এরপর সারাদিনে যতবারে গজেনবাবুর সঙ্গে দেখা হলো, ততবারই তিনি আমাকে এড়িয়ে যেতে লাগলেন। আজ তাই ঠিক করলাম, বেলাবেলি মানে সন্ধ্যের আগেই এখানে ফিরে এসে দাঁড়িয়ে দেখব কে কিভাবে ঘরে ঢোকে। তাই করলাম। সন্ধ্যের আগে ফিরে এসে দূরে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে রইলাম। সন্ধ্যেটি যে উত্তীর্ণ হলো, অমন সময় দেখলাম আলো জ্বলে উঠল ঘরের ভেতর। ভয়ে কাঁটা দিয়ে উঠল গায়ে। চারিদিকে নিস্তব্ধ, নিঝুম, কেউ কোথাও নেই। আমি টর্চের আলোয় পথ দেখে ঘরে যেতে গিয়ে তালা খুলে যা দেখলাম, তাইতে সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। দেখলাম আমার এঁটো বাসনপত্তন কে যেন মেঝে ঝকঝকে করে রেখেছে। এলোমেলো বিছানা পরিপাটি করে রেখেছে। আমার রাতের খাবারটি পর্যন্ত তৈরি করে রেখেছে। বুকের রক্ত হিম হয়ে গেল। এ কথায় এসে উঠেছি আমি। কাউকে যে ডাকবো, ভয়ে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। গজেনবাবু সন্ধ্যের পর থাকেন না এখানে, কে না যেন থাকেন না, তা এবার বুঝতে পারলাম। শুধু বুঝতে পারলাম না ওই মহিলাটি কে, তবে কি? হতাশভাবে ধপ করে বসে বিছানায় গড়িয়ে পড়লাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে 6:30। চারিদিকে ঘন অন্ধকারে ঢাকা। এ রাতে কোথায় যাব? বসে বসেই মনস্থির করে ফেললাম, আজকের রাতেটা যেমন করে হোক এখানে কাটিয়ে কাল সকাল হলেই পালাবো এখান থেকে। কিন্তু সারা রাত এখানে কি করে যে কাটাবো ভেবে পেলাম না। অনেকক্ষণ বসে থেকে কোনো রকমে রাত 9টা করলাম। তারপর সঙ্গে আনা পেড়া চমচমগুলো খেয়ে নিলাম। যে রান্না তৈরি করা ছিল তাতে হাতই দিলাম না। এবার জল খেতে হবে, কিন্তু কলসি গড়াতে গিয়ে অবাক, এ কি, জল কই? বাইরে যাওয়ার আগে জল পূর্ণ কলসি যে আমি নিজের হাতে বসিয়ে রেখে গিয়েছিলাম। আমার সর্বাঙ্গ তখন নীল হয়ে উঠেছে। তারপর ভয়ে এবং প্যারা চমচমগুলো খাওয়ার ফলে তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। কি আর করি, বাইরে কুয়োতলায় গিয়ে জল আনতে ভয় করছিল, যদিও তবু যেতেই হবে।
যেতে গিয়ে বাধা পেলাম। দরজা খুলেই গিয়ে দেখলাম দরজাটা বাইরে থেকে বন্ধ। হঠাৎ টানাটানি করেও সেই দরজা খুলতে পারলাম না। এমন সময় হঠাৎ দপাদপিতে হারিকেনটা নিভে গেল। আমার গা দিয়ে কল কল করে ঘাম বেরোচ্ছে। ভয়ে ভয়ে আমি জোরেই কাঁপা কাঁপা গলায় বললাম, কে তুমি? কে আমাকে এইভাবে ভয় দেখাচ্ছ? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাছাড়া তুমি আমার অনেক কাজই তো করে দিচ্ছ। তবে কেন এমন করছো আমার সঙ্গে? আমায় তুমি রক্ষা করো। হঠাৎ বাইরে কোথায় টিপ টিপ একটা শব্দ হলো। নিশ্চয়ই কেউ জল তুলতে এসেছে। অনেকে এই কুয়ো থেকে দিনের বেলায় জল নিয়ে আসে দেখেছি, কিন্তু রাতে কেউ আসে কিনা তা জানি না। কি করে বা জানবো? সবে তো একটা দিন এসেছে। তাড়াতাড়ি জানালা খুলে কুয়োতলায় তাকাতে দেখলাম কুয়োর পাড়ে একটা হারিকেন চলছে। আর তারপরে যা দেখলাম সে এক বিভৎস ব্যাপার। কুয়োতলায় ভাঙা পায়খানার ধারে বড় একটা গাছের ডালে সেই মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলছেন। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! জিভটা এক হাত বেরিয়ে গেছে, মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে, আর ঠেলে বেরিয়ে আসা বড় বড় চোখ দুটো একদৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে যখন চোখ মেললাম তখন দেখলাম ঘর ভর্তি লোক। গজেনবাবু আমার মাথার কাছে এসে হাওয়া দিচ্ছেন। আমি আস্তে আস্তে উঠে বসলাম, তারপর সব কিছু খুলে বললাম সকলকে। আমার বৃত্তান্ত শুনে প্রত্যেকেই বকাবকি করলেন গজেনবাবুকে। আমি তখনই মালপত্তর গুছিয়ে নিয়ে স্টেশনে চলে এলাম। আবার থাকে কে এখানে? গজেনবাবু লোকমুখে অনেক কথাই শুনলেন। লোকমুখে শুনলাম যে মহিলাকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছি উনি গজেনবাবুর স্ত্রী। তার বর্তমানে গজেনবাবু দ্বিতীয় বিবাহ করায় ভদ্র মহিলা ওই গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। প্রিয় লিসেনার, এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনা দুটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। এরকম প্রতিনিয়ত ভালো ভালো ঘটনা এবং ভয়ের ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাছাড়া যদি আপনার সাথে কোনো ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান অথবা অন্যের কাছ থেকে শোনা কোনো ঘটনা শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে ইমেল করবেন। ইমেলের ঠিকানা muntasarmamum5858@gmail.com এই ঠিকানায়। আজ এই পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।